নমস্কার সবাইকে, আমার শান্তিনিকেতন ট্যুরের আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ সোমবার 18 ডিসেম্বর সকালবেলায় আমরা ঘুরে এসেছি ডিয়ার পার্ক। এখন যাচ্ছি বিশ্বভারতীতে। এখানে দেখার মতো অনেক কিছু আছে, তবে তার আগে যদি একটু স্টাডি করে নেওয়া হয় সেটা খুব ভালো হয়। এবার যেটা আমি করতে পারিনি, কিছু কিছু জায়গা জানতাম যে এগুলো দেখার মতো জায়গা আছে, তবে সব কিছু আমার জানা ছিল না, যার জন্য অনেক কিছু মিস হয়ে গেছে। পৌঁছে গেছি আমরা শান্তিনিকেতন আশ্রমটির সামনে। তো তার আগে দেখো ছাতিমতলাটা একটু দেখিয়ে নিই। এই ছাতিমতলা দেবেন্দ্রনাথ ঠাকুর যখন রায়পুর জমিদার বাড়িতে নিমন্ত্রণ রক্ষার্থে যাচ্ছিলেন, তো এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন। আর এই বিশ্রাম নেওয়ার সময় তিনি এক অদ্ভুত শান্তি অনুভব করেছিলেন। তো সেই জন্য জমিদারের কাছ থেকে 16 আনা দিয়ে এখান থেকে 20 বিঘা জমি পাট্টা করেছিলেন। তারপর এখানে তিনি আশ্রম তৈরি করেন। তো দেখো আমরা চলে এসেছি শান্তিনিকেতন আশ্রমটির মধ্যে। তো এখানে দেখো ঢুকেই একদম শুরুতে সামনের দিকেই একটা বিল্ডিং আছে, যেটা হচ্ছে শান্তিনিকেতনের একদম পুরনো যে বাড়িটা, যেটা তৈরি করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। আর ওই বাড়িটার নামই ছিল শান্তিনিকেতন। ওই বাড়ির নাম থেকে এই অঞ্চলের নাম হয় শান্তিনিকেতন। আর তার আগে এই অঞ্চলের নাম ছিল ভুবনডাঙ্গা। কেউ বলে ভুবন ডাকাতের নাম থেকে এই অঞ্চলের নাম ভুবনডাঙ্গা হয়, আর কেউ বলে ভুবন সিং নামে এক জমিদারের নাম থেকে হয়। যেহেতু ওই বাড়িটা সম্পর্কে আমি কিছু জানতাম না, তো সেই জন্য ওই বাড়িটার কোনো ভিডিও আমার করা হয়নি। তাছাড়াও যেটা ব্যাপার সেটা হচ্ছে প্রথম দিকে আমার একটু ভয় ভয় লাগছিল, যেখানে ভিডিও করতে পারবো কিনা, কিছু বলবে কিনা। কোথাও লেখা নেই যদিও যে ভিডিও করা যাবে না, ক্যামেরা করা যাবে না, তবুও আমার একটু টেনশন হচ্ছিল। তো মিউজিয়ামের মধ্যে যে কিছু ভিডিও করা যায় না সেটা আমি জানতাম, কিন্তু আশ্রমের ভেতরে অন্য কোথাও ভিডিও করা যায় কিনা সেটা বুঝতে পারছিলাম না, যার জন্য আমি ক্যামেরাটা অন করিনি। তারপরে দেখলাম সবাই ভিডিও করছে, ক্যামেরা করছে, তখন সাহস করে আমিও শুরু করেছি। তো দেখো মিউজিয়ামের ভেতরে ঘুরে চলে এসেছি। দেখার মতো প্রচুর প্রচুর জিনিস রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা জিনিস, লেখা কলম, তারপরে ছবি আঁকার জিনিসপত্র, উনি যে বাদ্যযন্ত্র বাজাতেন, যেগুলো উপহার পেয়েছেন বিভিন্ন জায়গা থেকে, সমস্ত কিছু রয়েছে। ওনার চা খেতেন সেই কাপ ঠাপগুলো, সমস্ত কিছু। তো একটু সময় নিয়ে অবশ্যই দেখো তোমরা। আর আমি এই পাশ দিয়ে একটু দেখালাম মিউজিয়ামের সামনেটা। আমি যখন আগে এসেছিলাম, ক্লাস 9-10-এ পড়তাম, তখন এই পাশ দিয়েই ঢুকেছিলাম। তখন এসেছিলাম কাকু পিসিদের সঙ্গে। মেজো কাকু এসেছিল, মেজো কাকিমা, ভাই বোন, কাকু, পিসি, ঠাকুমা সবাই এসেছিলাম। তখন কত ছোট ছোট ছিল ভাই বোনগুলো, খুব মনে পড়ছে সেই সব কথাগুলো। এখান থেকে যখন যাচ্ছি, এগুলো তৈরি হচ্ছিল তখন, এখানে বিভিন্ন ধরনের কাজ হচ্ছিল এই উত্তরায়ণে। আশ্রমের উত্তর দিকে যে অংশটা, সেই অংশটাকে বলা হয় উত্তরায়ণ। তো এখানে এসেই দেখো চলে এসেছি এই ভাস্কর্যটার কাছে, যেটা একজন শিল্পী তৈরি করার, নামটা আমার মনে পড়ছে না, এখানে লেখাও ছিল। তো শিল্পটা, ভাস্কর্যটা হচ্ছে মাইয়া, বো অ্যান্ড অ্যারো, একই সঙ্গে ধনুক এবং তীর হয়ে রয়েছে একটা মেয়ে। একটা সৃষ্টিতে একটা শিল্পীর যে ভাবনা থাকে, যে দেখছে তার ভাবনাটা অন্যরকম হতেই পারে, সে শিল্পটার অন্যরকম একটা ব্যাখ্যা দিতেই পারে। যেমন আমার এটা দেখে মনে হলো কি অসাধারণ ব্যালেন্স, মানে আমাদের প্রত্যেকটা মেয়ের মধ্যেই এই গুণটা আছে, এই ক্যাপাসিটিটা আছে, সমস্ত কিছু সামলে এত সুন্দর ব্যালেন্স করে আমরা হাসি মুখে থাকতে পারি। তো দেখো চলে এসেছি উদয়নের সামনে। উদয়নটা, এই বাড়িটা একটা বৈঠকখানা হিসেবে ব্যবহার করা হতো। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এই বাড়িতে হয়েছে, মানে এই বৈঠকখানাতে। আর ভেতরে যে ডিজাইনটা দেখলে শীতলপাটি দিয়ে, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের করা। এখানেও রয়েছে খুব সুন্দর একটা শিল্পকলা। তো এখন আমরা যাচ্ছি, এ দেখো শালুক ফুল ফুটে রয়েছে কি সুন্দর। তো এখন আমরা যাবো রবীন্দ্রনাথ ঠাকুরের গাড়িটা দেখতে। তো এই গাড়িটা দেখে আমার মনে পড়ে গেল আগে যেবার এসেছিলাম সেবারের কথা। গাড়িটা তখন সামনের দিকে একটা জায়গাতে ছিল। আর এই গাড়িটা দেখে যখন চলে এলাম, আসার পরেই মেজো কাকু জিজ্ঞাসা করেছিল যে গাড়িটার নাম্বার কত বলো দেখি, কে বলতে পারো? তো সত্যি কথা বলতে আমি অত ভালো করে খেয়াল করিনি, আর ওটা মাথাতেই নেই যে গাড়িটার নাম্বারটাও দেখা দরকার। তো ভাই বলেছিল, মানে আমার কাকুর ছেলে, ও তখন বেশ ছোট, কিন্তু ও কিন্তু খুব ভালোভাবে খেয়াল করেছিল, গাড়ির নাম্বারটা বলেছিল। তো এসে প্রথমে গাড়ির নাম্বারটা দেখে নিলাম, WBA 8689। ভুল হবে না আশা করি আর কখনো। তো এরকম অনেক ছোট ছোট স্মৃতি মনে পড়ছে। তখন তো অনেক ছোট ছিলাম, ক্লাস 9-এ পড়ি। এখনকার সবাই ভাবতে পারে 9-এ ছোট না, কিন্তু তখন আমাদের বোধ বুদ্ধি যথেষ্ট কমই ছিল, ছোটই বলবো আমি। তো দেখো গাড়িটা দেখছি, আমার মেয়েকে বলছি এটা।
রবীন্দ্রনাথ ঠাকুর বলতে ও এখন বোঝে শুধু আমাদের ছোট নদী আর মা গো আমায় ছুটি দিতে বলো, এই কয়েকটা জিনিসই ও জানে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলো যেগুলো মোটামুটি শোনে সবসময় সেগুলো, তো সেটাই আমি ওকে বলছিলাম যে ওই গানটা যিনি লিখেছেন বা ওই ছড়াটা যিনি লিখেছেন তার গাড়ি এটা। তো দেখো গাড়ির ওখানে দেখার জন্য যাওয়ার জন্য যে জায়গাটা, এই যে সেই জায়গাটা একটু দেখালাম ভেতর থেকে, কি সুন্দর লাগছে দেখতে, পাখির বাসার মতো। তো এবার চলো বাকি যে বাড়িগুলো রয়েছে, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের 5টা বাড়ি আছে, আরও কয়েকটা বাড়ি আছে। বিশেষ করে যে 5টা বাড়ি রয়েছে তার ভেতরে একটা তো দেখালাম উদয়ন, আর শান্তিনিকেতন একটা ছিল, আর এখানে রয়েছে আরও 3টে বাড়ি। চলো সেগুলো একটা একটা করে দেখাই। প্রথমে একদম সামনে যে বাড়িটা রয়েছে এগিয়ে যায়, এখানটায় না ঢোকা বারণ, এখন ভেতরে কাজ চলছে বললেন ওনারা। ওই দেখো সামনে যে বাড়িটা রয়েছে ওটা হচ্ছে শ্যামলী। এই বাড়িটা মাটির তৈরি, আর এই বাড়িতে এসে থেকেছেন গান্ধীজি থেকে শুরু করে বিনোবা ভাবে, মাদার টেরেজা, অনেক বিশিষ্ট লোকজন। কবিগুরু ভেবেছিলেন যে শ্যামলী তার তৈরি করা শেষ বাড়ি, কিন্তু পরবর্তীতে তিনি আরেকটা বাড়ি তৈরি করেন, সেটা হচ্ছে এই ডান দিকের বাড়িটা, যেটার নাম পুনশ্চ, হলুদ রঙের যে বাড়িটা, সেটা খোলা বারান্দা, কাঁচ দিয়ে ঘেরা। তবে এই বাড়িতেও তিনি বেশি দিন থাকতে পারেননি। তারপরে ডান দিকে আরেকটা বাড়ি আছে যেটা উদিচি, সেই বাড়িটা তৈরি করেন, সেটা দোতলা বাড়ি একটা, সেটা আর আমার ভিডিও করা হয়নি, সেটা ওই ডান দিকে এই পুনশ্চর পরে। তারপরে এবার চলে এলাম শ্যামলী বাড়িটা, একটু ভালো করে দেখিয়ে দিলাম। এবার দেখো এইটা উত্তরায়ণ অঞ্চলে যে প্রথম যে দুটো ঘর হয়েছিল পর্ণকুটি, তারই পরিবর্তিত রূপ হচ্ছে কোণারক, যেটার মেঝে কোনো জায়গায় উঁচু কোনো জায়গায় নিচু, এটাই হচ্ছে ওই বাড়িটার বৈশিষ্ট্য। আর এই গাছের পাতাগুলো দেখো, মনে হচ্ছে বিনুনি করা রয়েছে চুলের, কি সুন্দর দেখতে। কারো জানা আছে নামটা? আমি কিন্তু জানি না এই গাছের নামটা কি। আর শান্তিনিকেতনের আশ্রমে ঢুকেই যে বাড়িটায় গেলাম আমরা বাদিকে, মিউজিয়াম আসলে যেটা, সেটা আবার সেই বাড়িটার নাম হচ্ছে বিচিত্রা। ওই বাড়িটা তৈরি হয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকীতে। এছাড়াও আরও যে বাড়িগুলো রয়েছে সেগুলো কালো বাড়ি, কলা ভবন, সঙ্গীত ভবন, তারপরে চিত্রভানু গুহাঘর, এইসব। চলো এবার দেখে নিই অসাধারণ এক শিল্পকর্ম, শিল্পী রামকিঙ্কর বেজের সৃষ্টি এটি। এই ভাস্কর্যটিকে বলা হচ্ছে থ্রেসার। 1943 সালে বাংলায় যে মন্বন্তর দেখা দিয়েছিল, যে দুর্ভিক্ষ হয়েছিল, তার প্রতিবাদে উনি এই ভাস্কর্যটি তৈরি করেন। এটার মধ্যে দিয়ে উনি বোঝাতে চেয়েছেন যে এখানে দেখাচ্ছে যে একটা মেয়ে ধান ঝাড়ছে যার মাথাটাই নেই। একটা দুর্ভিক্ষ একটা সমাজকে কিভাবে বিকলাঙ্গ করে দেয়, সেটাই এই ভাস্কর্যের মধ্যে দিয়ে উনি বোঝাতে চেয়েছেন। দেখো মেয়েটি ধান ঝাড়ছে, তার মাথা নেই। অসাধারণ এক সৃষ্টি। এইসব গাছপালার ভিতর দিয়ে ঘুরে বেড়াতে খুব ভালো লাগছিল। এখান থেকে উদয়নের একটা ছবি তুলে নিলাম, দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো চলো, এখানে একটা গাছ রয়েছে, আমি প্রথমে বুঝতে পারিনি এটা কি গাছ, কাছে এগিয়ে গিয়ে বুঝলাম লেখা রয়েছে ম্যানগ্রোভ, মানে সুন্দরবন অঞ্চলে যে গাছগুলো দেখা যায় ম্যানগ্রোভ, সেই গাছ এখানে একটা লাগানো রয়েছে। আর এদিকে আমার মেয়ে কি করছে চলো সেটা একটু দেখাই। ও তো এই খোলা জায়গা পেয়ে দারুণ খুশি হয়েছে, দৌড়াদৌড়ি ছুটোকুটি করে একদম হেমে গেছে। জ্যাকেটটা খুলে দিলাম যার জন্যে। আর এইখানটায় আমি বললাম না আগে একবার এসেছিলাম, এখানটায় পাথর টাথর দেওয়া ছিল, নুড়ি ফেলা ছিল, আর সেই নুড়িগুলো দেখো ওই সামনে এই যে এইখানটায় দেওয়া রয়েছে। এখান থেকে 2-3টে নুড়ি পাথর, কাজের জন্য অনেক নুড়ি পাথর ছিল এরকম সাদা সাদা, তো ভাই 2-3টে পকেটে করে নিয়ে গেছিলো, বললো শান্তিনিকেতনের স্মৃতি। এখানে রয়েছে রামকিঙ্কর বেজেরই আর একটা সৃষ্টি, এটা ওনার সব থেকে বিখ্যাত যে সৃষ্টি তার মধ্যে একটা। এটা হচ্ছে একটা সাঁওতাল পরিবার, মানে এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে, সঙ্গে দেখো বাচ্চা কাচ্চা, জিনিসপত্র, কুকুর, সব কিছু নিয়ে যাচ্ছে।
তো এখন আমরা এই শান্তিনিকেতন আশ্রম থেকে বেরিয়ে যাব, ফিরছি। ফেরার পথে এই গাছটা দেখে এত ভালো লাগলো, কি গাছ জানার জন্য একটু এগিয়ে গেলাম, দেখলাম এখানে একটা লেখা রয়েছে গাছটার নাম হচ্ছে মুচকুন্দ গাছ। এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, মানে শান্তিনিকেতন আশ্রম দেখা এবারকার মতো আমাদের কমপ্লিট হলো। তো এখান থেকে বেরিয়ে যাব হোটেলে। আমরা তো সকালে স্নান করে বেরিয়েছি, কিন্তু মেয়েটাকে স্নান করানো হয়নি, ওকে স্নান করাবো, একটু রেস্ট নেব, তারপরে আমরা বেরিয়ে যাব সোনাঝুরির হাটে। দুপুরের খাওয়া দাওয়াটা ওখানেই করব, আর ঘুরবো সোনাঝুরির হাট। আর পরের ভিডিওতে সেটাই থাকবে, সোনাঝুরির হাটে কেমন ঘুরলাম সেটা। তো ওখান থেকে বেরিয়ে, মানে মিউজিয়াম থেকে বেরিয়ে রাস্তার এপাশে আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম। আর তখন একজন খেলনা বিক্রেতা ওই দোতারাটা বাজাচ্ছিল টুমটুম করে। সেটা শুনে আমার মেয়ে একটু এগিয়ে গেল। যে কোনো ধরনের বাজনা শুনলেই আমার মেয়ে ভীষণ খুশি হয়, সেটা শুনতে খুব ভালোবাসে। তো যাই হোক, সেখানে কিছুক্ষণ দাঁড়ালাম, একটু বাজনা শুনলো। ইতিমধ্যে আমাদের গাড়িও চলে এসেছে, গাড়ি করে আমরা এখন ফিরছি। কিন্তু ভীষণ চা খেতে ইচ্ছে করছে, তো সামনে কোথাও চায়ের দোকান দেখলেই দাঁড়াবো, একটু চা খাবো। তো যেতে যেতে চলো একটা জিনিস দেখাই, রাস্তায় পড়বে জিনিসটা, যদি জানতাম না সেটা পরে আমি বুঝতে পারলাম যে এটা খুব সুন্দর জিনিস, দ্রষ্টব্য জিনিস, মিস করে যাচ্ছিলাম। এটা হচ্ছে উপাসনা গৃহ, এটা কাচের তৈরি উপাসনা গৃহ, যেটা বেলজিয়াম কাচের তৈরি। বুধবার এখানে উপাসনা হয়, সবাই উপাসনাতে অংশগ্রহণ করতে পারে, যে কোনো ধর্মের লোক। শুধু এখানকার একটা বিশেষ সাদা পোশাক আছে, সাদা পোশাকে অংশগ্রহণ করতে হয়, এটাই। এখানে আর একটা জিনিসও রয়েছে, এই দেখো, এটা হচ্ছে তাল ধ্বজ। একটা তাল গাছকে কেন্দ্র করে খুব সুন্দর একটা পর্ণকুটির তৈরি করা রয়েছে। তাল গাছটার পাতাগুলো যেন একটা সেই ধ্বজার মতো নড়ছে, একটা অসাধারণ শিল্প, অসাধারণ একটা সৃষ্টি। এটাও একটা দেখার মতো জিনিস, মানে এখানকার দ্রষ্টব্য জিনিস একটা, শান্তিনিকেতনের তাল ধ্বজ। তো সেটাও দেখে নিলাম, এবার চা খাবো। এই দেখো, চলে এসেছি চায়ের দোকানে, এখানেই চা খাবো, আর অবশ্যই দুধ চা খাবো আমি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর যদি আমার চ্যানেল নতুন দেখে থাকো কেউ, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পরের ব্লগে তো সোনাঝুরির হাট থাকছে, সেটা সবাই দেখো, মিস করো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো।